আমরা দেখেছিলাম যে রিং ফ্রেমের ২-১ টা ব্যবস্থা যেমন রিং ফ্রেমের কিছু অটোমেশন গুলি হ্যাঁ, ছিল রিং ফ্রেমের মূলত ডফিং, ম্যানুয়াল ডফিং ও দেখেছি গত ১৫ তারিখে। ম্যানুয়াল ডফিং এবং অটোমেটিক ডফিং ২ টাই আমাদের দেখা হয়েছে। ১৫ তারিখের লেকচারে গেলে খুঁজে পাবা। ওটা আপলোড দেওয়া হয়ে গেছে ইতিমধ্যেই। তো এই সময়ে যখন হচ্ছে এই ১৫ তারিখ, ২২ তারিখ আচ্ছা ঠিক আছে। আজকে মোটামুটি শেষের দিকে আমরা। তো ১৫ তারিখের গত যে লেকচারটা ছিল ওখানে আমরা হচ্ছে ম্যানুয়াল ডফিং, অটোমেটিক ডফিং এই সমস্ত জিনিস নিয়ে আমাদের কথা হয়েছিল রিং ফ্রেমে এবং সেই সাথে ছিল রিং ফ্রেমের কিছু অ্যাডিশনাল ফিচার বিশেষ করে আমরা রিটার ম্যানুফ্যাকচারার কে হচ্ছে টার্গেট করেছিলাম। ওদের ২-১ টা ফিচার নিয়ে আমরা দেখেছিলাম আরকি। তো আজকে হচ্ছে আমরা রিটারের একটা ১ম এ একটা অনলাইন মনিটরিং সিস্টেম সম্পর্কে জানবো। রিং ফ্রেমের হচ্ছে একটা অনলাইন মনিটরিং সিস্টেম সম্পর্কে জানবো। এবং আরেকটু ভালো করে বলতে গেলে এই সিস্টেমটা হচ্ছে ইন্ডিভিজুয়াল স্পিন্ডল মনিটরিং। অর্থাৎ আমাদের রিং ফ্রেম তো হচ্ছে যদি আমরা চিন্তা করি তাহলে নাম্বার অফ ইউনিট কিংবা নাম্বার অফ ডেলিভারি ইউনিটের কথা যদি চিন্তা করি তাহলে রিং ফ্রেমে কিন্তু সবচেয়ে বেশি। একটা ড্র ফ্রেমে একসাথে সিঙ্গেল হেডেড ড্র ফ্রেম হলে একটা স্লাইভার পাওয়া যায়। তারপরে ডাবল হেডেড ড্র ফ্রেম হলে ২ টা স্লাইভার পাওয়া যায়। কিন্তু একটা রিং ফ্রেমে হচ্ছে যদি ১২০০ স্পিন্ডল থাকে তাহলে আমি কিন্তু ১২০০ স্পিন্ডল থেকে ১২০০ টা ইয়ার্ন পাই। যদি ১৮০০ স্পিন্ডল থাকে তাহলে একটা রিং ফ্রেম থেকে আমি ১৮০০ টা ইয়ার্ন পাবো। তো নাম্বার অফ ডেলিভারি ইউনিট কিন্তু আমার এখানে সবচেয়ে বেশি। তো এর সাথে আমি আরেকটা কথাকে এড করি সেটা হচ্ছে রিং ফ্রেমে আমাদের ওয়েস্ট এর কিন্তু একটা উল্লেখযোগ্য পরিমাণ হয়ে যেতে পারে। কারণ আমাদের মেশিন সেটআপটা সাধারণত যেভাবে হয় যে ১৮০০ টা স্পিন্ডল যদি থাকে বা ১২০০ স্পিন্ডলের মেশিন তো অহরহ। তো এই ক্ষেত্রে ১২০০ টা ইয়ার্ন তৈরি হচ্ছে একসাথে। কিন্তু যদি কোনো একটা ইয়ার্ন ছিঁড়ে যায়, আমরা কিন্তু একটা ইয়ার্ন ছিঁড়ে যাওয়ার কারণে ১২০০ টা স্পিন্ডেলকে থামিয়ে দেই না। অর্থাৎ সম্পূর্ণ মেশিনটাকে কিন্তু আমরা থামাই না। আমরা হচ্ছে আ ব্যা ওই মেশিন না থামিয়েই প্রোডাকশন মেশিন চালু থাকে। তো এখন রিপেয়ার করার জন্য অর্থাৎ যে ইয়ার্নটা ছিঁড়ে গেল সেই ইয়ার্নটাকে পিসিং করার জন্য ওয়ার্কার হচ্ছে আসে এবং সে এসে পিসিং করে দেয়। তো ওয়ার্কার এসে পিসিং করার আগ পর্যন্ত মেশিন যেহেতু বন্ধ ছিল না, ড্রাফটিং জোন থেকে কিন্তু রোভিং বের হতেই থাকে এবং সেই রোভিং গুলি যেন আশেপাশের পরিবেশে উড়ে যেতে না পারে আমরা সেজন্য ড্রাফটিং জোনের ঠিক নিচেই একটা সাকশন পাইপ রেখে দেই। যে সাকশন পাইপটা ড্রাফটেড হয়ে আসা রোভিং এর ফাইবার গুলিকে হচ্ছে সাকশন করে নিয়ে আলাদা একটা চেম্বারে জমা করে। এই সাকশনের মাধ্যমে আমরা যে ওয়েস্টটাকে পাই বা সাকশনের মাধ্যমে যে ওয়েস্টটাকে কালেক্ট করি সেটাকে আমরা বলি হচ্ছে নিউমাফিল। তো যেটা নিয়ে আসলে বলতে চাইছিলাম যে আমাদের এখানে আ এই নিউমাফিলের কিন্তু একটা উল্লেখযোগ্য পরিমাণ হচ্ছে ওয়েস্ট তৈরি হয়ে যায়। তো এই নিউমাফিলকে হচ্ছে যেন কমানো যায়। কিভাবে আমরা এই নিউমাফিলকে কমাতে পারি? একটা উপায় হতে পারে যে আমরা ইন্ডিভিজুয়াল রোভিং এর ক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল রোভিং স্টপ মোশন ব্যবহার করলাম। যে যখনই সেন্সর দেখবে যে হচ্ছে তোমার ইয়ার্ন ছিঁড়ে গেছে, সে প্রত্যেকটা ড্রাফটিং জোনের যদি আলাদা ড্রাইভ থাকে তাহলে প্রত্যেকটা আলাদা ড্রাইভ হচ্ছে সেখান থেকে সিগন্যাল নিয়ে রোভিংকে ড্রাফটিং জোনের গতি বন্ধ করে দিবে। এটা একটা হতে পারে কিন্তু এটা খুবই আসলে ব্যয়বহুল হবে। যদি আমি ১২০০ স্পিন্ডেলের জন্য ১২০০ টা আলাদা ইন্ডিভিজুয়াল ড্রাইভ বসে তাহলে অনেক এটা হচ্ছে কি বলা যায় অনেক খরুচের ব্যাপার হবে। তো এইজন্য আসলে এই বিষয়টা নিয়ে কাজ করার পরবর্তী সময় যেটা হলো যে, একটা নতুন আইডিয়া চলে আসলো একসময়। সেটা হচ্ছে আ ইন্ডিভিজুয়াল স্পিন্ডল মনিটরিং সিস্টেম। এই আইডিয়াটা যে একবারেই নতুন একথা বলা যাবে না। বরঞ্চ কয়েক দশক হয়ে গেছে। বহু আগে থেকেই এটা নিয়ে গবেষণা চলছিল। আমরা এখন বর্তমান সময়ে হয়তো আরেকটু উন্নততর একটা ভার্সন দেখব। আ তো কয়েক দশক ধরেই আসলে ইন্ডিভিজুয়াল স্পিন্ডল মনিটরিং এই আইডিয়াটা নিয়ে মাথায় ঘুরছিল। তো বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছিলেন, গবেষকরা কাজ করে যাচ্ছিলেন। বর্তমান সময়ে আমরা এটার একটা আপডেটেড ভার্সন দেখবো আরকি। ইন্ডিভিজুয়াল স্পিন্ডল মনিটরিং সংক্ষেপে বলা হচ্ছে আইএসএম। তো এইখানে যেটা বোঝানো হয় যে আমাদের প্রত্যেকটা রিং ফ্রেমের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্পিন্ডল হচ্ছে আ আন্ডার কন্ট্রোল থাকবে, আন্ডার অবজারভেশন থাকবে। প্রত্যেকটা থেকে আমরা যেন ডাটা পেতে পারি। প্রত্যেকটা থেকে যেন আমরা তথ্য পেতে পারি। তো এখন বর্তমান সময়ে আমরা যেই একটা মেশিন দিয়ে শুরু করব, এটা একটা ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার এর তৈরি করা ইন্ডিভিজুয়াল স্পিন্ডল মনিটরিং সিস্টেম। কোম্পানিটার নাম হচ্ছে ইন্ডো টেকনোলজি এবং ওরা ফিচারটার নাম দিয়েছে স্পিনোভা। ওরা ফিচারটার নাম দিয়েছে হচ্ছে স্পিনোভা। তো আমরা দেখা শুরু করি। বরাবরের মতোই আমি ব্যাখ্যামূলক কিছু কথা বলব। তোমরা না বুঝলে আমাকে পরবর্তী সময়ে জিজ্ঞেস করবে। কম্পিউটার সাউন্ড শেয়ার করে অবশ্য লাভ নেই। কিছু বলে না এখানে।
তো বেশ কিছু ওদের অটোমেশনের আছে। যেমন অটোমেটিক কোন প্যাকিং সিস্টেম, কোনকে প্যাক করার জন্য ওদের অটোমেশন সিস্টেম আছে। তারপর সর্ট লিংক, আ কপকে আলাদা করার জন্য, অর্থাৎ যে খালি হয়ে যাওয়া রিং ববিন গুলিকে আলাদা, আলাদা করে রাখার জন্য ওদের সিস্টেম আছে আলাদা। ওয়েস্ট কালেকশন এবং ফিল্টারিং এর জন্য ওদের আলাদা আ তোমার অটোমেশন আছে। তারপরে বেইল প্যাকিং এবং বেইলিং সিস্টেমের জন্য ওদের আলাদা অটোমেশন আছে। আমরা এখন আরেকটা দেখব, সেটা হচ্ছে স্পিনোভা সিস্টেম অটোমেশন। তো এটা হচ্ছে অনলাইন মনিটরিং সিস্টেম ফর স্পিনিং। অর্থাৎ এটা অনলাইন বলতে এখানে বোঝানো হচ্ছে প্রসেস চলাকালীন সময়, অন প্রসেস। মেশিন চালু আছে সেই অবস্থাতেই মনিটরিং হচ্ছে। এখানে আসলে যেটা করা হয়েছে, প্রত্যেকটা স্পিন্ডেলের সাথে সেন্সর লাগানো আছে। তোমরা এই যে নিচের লেখাগুলি খেয়াল করবে, নিচের লেখাগুলি খেয়াল করবে। তো প্রত্যেকটা স্পিন্ডেলের সাথে তোমার সেন্সর লাগানো আছে। তো সেই কারণে সেন্সর যদি ডিটেক্ট করে যে কোনো একটা ইয়ার্ন ছিঁড়ে গেছে, তখনই সে এলইডি লাইট জ্বালিয়ে দেয়। ট্রাই কালার এলইডি ইন ইচ স্পিন্ডল। একটা স্পিন্ডলেই ৩ ধরনের কালার শো করতে পারে। একেক ধরনের সমস্যার জন্য সে একেক ধরনের কালার শো করবে। এই যে এটা স্পিন্ডলের, এটা হচ্ছে এলইডি লাইটের জায়গা। এলইডি লাইটের জায়গা। আ তোমাদের মাথায় প্রশ্ন হতে পারে যে এটা নিয়ে কেন আমরা আসলে মাথা ঘামাচ্ছি? আ মাথা ঘামানোর একটা অনেক বড় কারণ এই অটোমেশন গুলি আমাদের দেশে এখনো খুব বেশি যে চালু হয়েছে এই কথা বলা চলবে না। তবে আগামী ৫-১০ বছরে খুব সহজেই সংখ্যা অনেক বেড়ে যাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। তো এগুলির সাথে পরিচিত হয়ে থাকাটা আমাদের জন্য খুবই জরুরি। তো আসলে আরেকটা বিষয়ে কথা বলা দরকার যে এই ধরনের অটোমেশন বা ইন্ডিভিজুয়াল স্পিন্ডল মনিটরিং আমরা কেন চিন্তা করব? কিংবা এই যে আমরা মাত্র দেখে আসলাম, আমরা এখনই আবার যাচ্ছি। এই যে এলইডি লাইট জ্বালানো হলো, এটার ফলে আসলে সুবিধা কি? সুবিধাটা রিং ফ্রেমের ক্ষেত্রে সাধারণত যেটা হয়, মনে করো বেশ কয়েকজন একাধিক ওয়ার্কার থাকবে। তো এটা মনে করো ডান দিকে একটা রিং ফ্রেমের এক সাইড, বাম দিকে আরেকটা রিং ফ্রেমের এক সাইড। এবং ইন্ডাস্ট্রিয়াল মেশিনে কিন্তু রিং ফ্রেমের ২ সাইডেই স্পিন্ডল থাকে। আমরা ল্যাবের মেশিনে হয়তো দেখবো যে এক সাইডে স্পিন্ডল, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল মেশিনে কিন্তু মেশিনের ২ সাইডে স্পিন্ডল থাকে। তো এখন এই স্পিন্ডল গুলিকে সবসময় নাম্বারিং করা হয়। ১, ২, ৩, ৪। তো আমরা ধরে নিচ্ছি যে এই এদিকে ৫০০ স্পিন্ডল আছে, আর যে দিকটা আমরা দেখতে পাচ্ছি না বাম দিকের মেশিনের ওদিকে ৫০০ স্পিন্ডল আছে। তো ওয়ার্কারকে সবসময় সজাগ দৃষ্টি রাখতে হয়। যারা পিসিং করবে বা যারা খেয়াল রাখবে যে ইয়ার্নকে ব্রেক করলো কিনা, তাদেরকে বলা হয় সাইডার। তো তাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যেন ইয়ার্ন ব্রেক করলো কিনা। ইয়ার্ন ব্রেক করলে সাথে, সাথে পিসিং করে দিতে হবে। এখন ওয়ার্কার যদি কোনো কারণে এই কাজে অলসতা করে, যে সে পিসিং করে নাই, সে বরঞ্চ কিংবা সে আস্তে, আস্তে খুব গড়িমসির সাথে পিসিং করতে, করতে যাচ্ছে। তখন গড়িমসি করলে হবে কি? মনে করো এইদিকে ১ নাম্বার স্পিন্ডল। সে ১ নাম্বার স্পিন্ডল থেকে গড়িমসি করে অলসতা করে, করে যাচ্ছে। এদিকে হয়তো ৩৪৮ নাম্বার স্পিন্ডলে একটা তোমার ইয়ার্ন ব্রেক হয়ে আছে। তাহলে তো তার এখান থেকে হেঁটে, 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 হেঁটে ওই গড়িমসি করে ৩৪৮ পর্যন্ত যেতে প্রচুর সময় লাগবে। এটা কিন্তু একটা অনেক বড় সমস্যা। তো এই যতক্ষণ সময় ইয়ার্ন ব্রেকের ছিল, ততক্ষণ সময় আমার প্রোডাকশন তো বন্ধ ছিলই। এমনকি ফিড ম্যাটেরিয়াল ও কিন্তু আমার লস হয়েছে এইটুকু সময়ের মধ্যে। সুতরাং এই কাজটা করা যাবে না। তো করা যাবে কি? যেটা করতে হবে, ওয়ার্কারকে খুব দ্রুত এখানে কাজ করতে হবে, খুব সুইফটলি, খুব এফিশিয়েন্টলি তাকে কাজ করতে হবে। এখন আরেকটা জিনিস খেয়াল করো, ধরা যাক ওয়ার্কার আছে, ঠিক আছে, এফিশিয়েন্ট। তো এই দিক থেকে মনে করো ১ নাম্বার স্পিন্ডল, ওদিকে মনে করো ৫০০ পর্যন্ত গেছে। মেশিনের এই সাইডে ৫০০, অপর সাইডে ৫০০, ১০০০ স্পিন্ডেলের রিং ফ্রেম। ওয়ার্কার তোমার ১ নাম্বার স্পিন্ডেল চেক করলো, কোনো সমস্যা নাই। সে ধরা যাক সে যখনই ৫ নাম্বার স্পিন্ডেলে গেল, তখনই সে তো সামনের দিকে আগায় যাচ্ছে ওয়ার্কার, সে তো আর খেয়াল করে নাই। কিন্তু ১ নাম্বার স্পিন্ডেলটা মনে করো ব্রেক করলো, ইয়ার্ন ব্রেক হলো ১ নাম্বার স্পিন্ডেলে। তো এই যে সে মাত্র এখন ৫ নাম্বার স্পিন্ডেল, ও তো আর জানে না যে পিছনে ১ নাম্বারে ব্রেক করছে। তাই ও তো আর পিছনে ফিরেও তাকাবে না। ও করব কি? সোজা হাঁটতে থাকবে, হেঁটে, 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 হেঁটে ওই মাথায় যাবে। ওই মাথায় গিয়ে আবার হেঁটে, 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 হেঁটে এই মাথা পর্যন্ত আসবে। মাঝপথে ইয়ার্ন ব্রেকেজ থাকলে তারপরে সে ওইটা পিচিং করে দিয়ে তারপরে আসবে। সুতরাং এই যে সে একটা জিনিস মিস করলো, সে যে ১ নাম্বার পার হয়ে যাওয়ার একটু পরেই ১ নাম্বার স্পিন্ডেলে ইয়ার্ন ব্রেক হলো এবং সে যে অপর মাথায় গিয়ে এখানে ফিরে আসতে যে আবার
একটা বিরাট সময় দেরি হচ্ছে, এইটুকু সময় কিন্তু একটা অনেক বড় অংশ হচ্ছে আমার ওয়েস্ট হিসেবে চলে যেতে পারে। তো এই সমস্যাটাকে এড়ানোর জন্য যে ইন্ডিভিজুয়াল স্পিন্ডল মনিটরিং সিস্টেমে যেটা এড করা হয়েছে সেটা হচ্ছে এলইডি লাইট। অর্থাৎ প্রত্যেকটা স্পিন্ডলের সাথেই সেন্সর এবং এলইডি লাইট থাকবে। যদি সেন্সর ডিটেক্ট করে যে ইয়ার্ন ব্রেক করছে, সাথে সাথে এলইডি লাইট গুলা জ্বলবে। তখন কিন্তু ওয়ার্কার সবগুলা আর রিং ববিনের দিকে তাকায় তাকায় খুঁজবে না যে ইয়ার্ন ছিল কিনা। তখন কি হবে? তখন হচ্ছে সে শুধু এলইডি লাইট খুঁজবে যে কোথায় এলইডি লাইট জ্বলে। যেখানে এলইডি লাইট জ্বলে সে কেবলমাত্র সেখানেই চলে যাবে এবং অন্যান্য প্যাকেজের দিকে সে হচ্ছে ফিরেও তাকাবে না। তো ধরা যাক কেউ এখানে ১ নাম্বার দিয়ে যাত্রা শুরু করলো। হয়তোবা ২৪৮ নাম্বার হচ্ছে স্পিন্ডেলে মনে করো একটা লাল লাইট জ্বলে উঠছে। তাহলে ওয়ার্কার করবে কি ১ থেকে ২৪৭ না দেখেই, দেখার দরকার নেই যেহেতু লাইট জ্বলে নাই। সে সোজা এক দৌড় দিয়ে ২৪৮ এ চলে যাবে। আর যদি এই ধরনের ইন্ডিভিজুয়াল মনিটরিং সিস্টেম না থাকতো বা হচ্ছে এই ধরনের এলইডি লাইটের মাধ্যমে ইন্ডিকেশন পদ্ধতি না থাকতো, তাহলে সে কিন্তু এই ২৪৭ টা রিং ববিন চেক করে তারপরে হচ্ছে ২৪৮ নাম্বারে গিয়ে পৌঁছাতো। এখন যেহেতু চেকিং এর বালাই নেই, সে খুব দ্রুত লাল লাইট জ্বলবে আর সে দৌড় দিবে, লাল লাইট জ্বলবে আর সে দৌড় দিবে। খুব দ্রুত কাজ হবে, খুব দ্রুত রিপেয়ারিং হবে, পিসিং হবে। সেই কারণে হচ্ছে ওয়েস্টের পরিমাণও খুব কম হবে। আমি তোমাদেরকে মানে মূল কথাটা মোটামুটি বুঝিয়ে ফেলেছি। তো সামনে আগাই। না বুঝলে আমাকে জিজ্ঞেস করবা। যেমন এখান থেকে মনে করো, এখান থেকে ওই ধরা যাক ৬০ নাম্বার স্পিন্ডেল একটা লাল লাইট জ্বলেছে। তাহলে ওয়ার্কার কিন্তু এখন ১ থেকে ৫৯ নাম্বার স্পিন্ডেল কোনোটাই চেক করবে না। যেহেতু সে জানে যে এখানে সেন্সর বসানো, ছিললে নিশ্চয়ই লাল লাইট জ্বলতো। সে এক দৌড় দিয়ে ওই ৬০ নাম্বারে গিয়ে ওটা রিপেয়ার করে ফেলবে। তো এই যে মাঝখানে এই ৫৯ টা স্পিন্ডল চেক করে করে যাওয়ার যে সময়, সেই সময়টা কিন্তু অনেক বেঁচে গেল। তো লাল আলো জ্বলা মানেই হচ্ছে এন্ড ব্রেকেজ হয়েছে। স্যার একটা কোয়েশ্চেন ছিল। জি বলো। স্যার যখন স্যার এন্ড ব্রেকেজ হবে তখন কি স্যার আমার যে সুতাটা আসবে তখন তখনও কি স্যার সুতাগুলি আসতে থাকবে? না, কারণ হচ্ছে রোভিং ববিনের যখনই ড্রাফটিং জোন থেকে বের হবে তাকে সাকশন করে টেনে নিয়ে যাওয়া হবে। থিওরি ক্লাসে ছিলে? থিওরি ক্লাসে আমরা সাকশন অ্যারেঞ্জমেন্ট নিয়ে লম্বা সময় আলোচনা করেছি। লেকচারটা দেখে নিও। তো মূল কথা হচ্ছে যে না, বের হয়ে আসবে না, কারণ ড্রাফটিং হয়ে যাওয়া ম্যাটেরিয়াল গুলো যখনই ড্রাফটিং জোন থেকে বের হবে সাথে সাথেই তার নিচে একটা সাকশন পাইপ বসানো থাকে। সেই সাকশন পাইপটা হচ্ছে ফাইবার গুলিকে তোমার সাকশন করে নিয়ে মেশিনে আলাদা জমা করে। সুতরাং ইয়ার্ন ব্রেকেজের পরে কোনো ধরনের ফাইবার রোভিং গুলা যে বাতাসে উড়বে এই ধরনের কোনো সম্ভাবনা নাই। বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা। যেমন এই ৬০ নাম্বারে সে মনে করো চলে গেল। এরপরে আবার হচ্ছে যেটাতে লাল লাইট জ্বলতেছে সেখানে চলে যাবে। মনে করো এটা ৮৫ নাম্বার, তো এখন সে ৬০ থেকে দৌড়ে ৮৫ চলে যাবে। তাহলে এই যে মাঝখানে ১ থেকে ৫৯, ৬১ থেকে ৮৪ এই স্পিন্ডল গুলোর দিকে কিন্তু তাকানোরই প্রয়োজন নেই। সে শুধু লাল লাইট দেখবে আর দৌড়াবে। এবং পিসিং হয়ে যাওয়ার পরে যে লাল লাইট যেটা জ্বলেছিল সেটা হচ্ছে বন্ধ হয়ে যাবে। যেহেতু এখানে ইন্ডিভিজুয়াল স্পিন্ডল চেক করা প্রয়োজন নাই, শুধুমাত্র হচ্ছে এই লাল লাইট বা এলইডি লাইট গুলি চেক করেই সে কাজ করবে, তাহলে ওয়ার্কার অনায়াসেই পাশাপাশি ২টা রিং ফ্রেমের সাইডকে কন্ট্রোল করতে পারবে। যেহেতু তার দেখার প্রয়োজন নাই, সে কেবলমাত্র হচ্ছে এলইডি লাইটের ফ্ল্যাশ দেখবে। তো যখন যেখানে লাইট জ্বলতে দেখবে তখন সেখানে চলে যাবে সে। তো আলাদা আলাদা করে দরকার নাই, ওয়ার্কার অনেক কম লাগবে, তখন সে একাই দেখা যাবে যে একাধিক মেশিনের ধরা যাক ২টা মেশিনের সাইড সে একাই কন্ট্রোল করতে পারতেছে। স্যার মাঝে মাঝে কি স্যার এই লাল লাইট জ্বলার মিস ফায়ার হইতে পারে না? মাঝে মাঝে মানে স্যার মানে কোনো কারণ ছাড়াই মেশিনের ত্রুটি থাকা অবস্থায় হ্যাঁ, আপনার তা লাল তো লাইট অবশ্যই ইলেকট্রনিক সেন্সর যেহেতু হইতেই পারে।
হইতেই পারে। তো গবেষণা বলে যদি এইভাবে তোমার হচ্ছে কাজ করা হয় তাহলে 75% ওয়াকিং টাইমকে এড়ানো যায়। অর্থাৎ আগে সে হয়তো অযথা মানে যেই হাঁটাহাঁটিটা করতো, এখন তো বোঝাই যাচ্ছে এরকম ফিচার আসলে আসলে হাঁটাহাঁটির পরিমাণটা কমে যাবে। তো দেখা যায় যে তার অ্যারাউন্ড 75% হচ্ছে কমে যায়। এবং সে প্রচুর নিউমাফিল সেভও করতে পারে। যেহেতু সে খুব দ্রুত পিসিং করে ফেলে, সে খুব দ্রুত রেসপন্স করে ইয়ার্ন ব্রেক হওয়ার পরে, যদিও ম্যানুয়ালি, কিন্তু দূর থেকে সে বুঝে খুব দ্রুত চলে যায় স্পটে। তো হচ্ছে সে খুব দ্রুত এই কাজটা করে ফেলে, যার ফলে নিউমাফিলের পরিমাণ কমে যায়। তো নিউমাফিল মানে কি তোমাদের নিশ্চয়ই মনে আছে, রিং ফ্রেমের হচ্ছে যে ওয়েস্ট, সাকশন ওয়েস্ট, সেটাকে বলা হয় নিউমাফিল। আচ্ছা, আরেকটা হতে পারে যে যদি তোমার হচ্ছে স্লিপ করে স্পিন্ডেল, তখন হচ্ছে আরেক ধরনের ফল, তখন নীল রঙের আলো জ্বলবে। তো এখানে যদি সবুজ দেখাচ্ছে এটা একটু ভুল আর কি। তো ফল্টটা কি সেটা তোমাদেরকে একটু বলি। ফল্ট হচ্ছে যে স্পিন্ডেলকে ঘোরানোর জন্য একটা, স্পিন্ডেলের একটা নির্দিষ্ট জায়গা আছে, সেটাকে বলা হয় হচ্ছে স্পিন্ডেল ওয়ার্ক। তো সেই জায়গাটা কোনটা? সেই জায়গাটা হচ্ছে যেখানে টেপটা বসানো। এই টেপটা যেই একটু খাদের মতো জায়গায় বসানো, তো সেটাকে বলা হয় হচ্ছে তোমার স্পিন্ডেল ওয়ার্ক। তো মুভ করতে করতে এরা তো খুব দ্রুত গতিতে মুভ করে, স্পিন্ডেল ঘুরে মনে করো 12,000, 13,000, 14,000, 15,000 আরপিএম এ। এই অবস্থা যখন ঘুরতে থাকে তখন ভাইব্রেশন তৈরি হয়, এবং কখনো কখনো যেমন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাঝখানের জোড়াটায় খেয়াল করো যে তোমার হচ্ছে যে বেল্ট যেটা ছিল এটা উপরের দিকে উঠে গেছে। তো বেল্টটা কখনো কখনো তার জায়গা ছেড়ে উপরে উঠে যেতে পারে বা বা নিচে নেমে আসতে পারে। তো এই ধরনের ঘটনা হচ্ছে আমাদের এখানে ঘটতে পারে। তো ঘটলে দূর থেকে লাইট জ্বলার মাধ্যমে, ধরো যাক নীল আলো জ্বললো, তো ওয়ার্কার বুঝবে দূর থেকে যে এখানে একটা হচ্ছে স্পিন্ডেল নিয়ে কোনো একটা সমস্যা, সে তার হচ্ছে যেই অফিসার তাকে খুব দ্রুতই সে জানা দিতে পারবে কোনো ধরনের টেস্ট করা ছাড়াই। এটা একটা সুবিধা। স্যার, যে গ্যাপটার কথা বলা হলো, এই গ্যাপটার নাম কি? স্পিন্ডল? স্পিন্ডেল ওয়ার্ভ, WHARV, এই যে যেই যেই জায়গাটার মধ্যে টেপটা বসানো এটাকে বলা হচ্ছে স্পিন্ডেল ওয়ার্ভ। এমনকি এমন যদি হয় যে কোনো একটা স্পিন্ডেলে বারবার ইয়ার্ন ব্রেক হচ্ছে, কোনো একটা স্পিন্ডেলে বারবার ইয়ার্ন ব্রেক হচ্ছে, তখন হচ্ছে সেন্সর এটাকে সেন্স করবে এবং এটার ইন্ডিকেশন আসবে কিভাবে, যে লাল লাইট তোমার হচ্ছে বারবার জ্বলবে নিভবে এবং জ্বলবে এবং নিভবে, যার ফলে বোঝা যাবে।
তোমরা নিশ্চয়ই দেখে মোটামুটি বুঝতে পারতেছো যে এখানে ঘটনা কি হচ্ছে, যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্পিন্ডেলের মনিটরিং যখন আমার কাছে চলে আসে তখন কিন্তু পুরা হচ্ছে আমাদের যে সেকশন, রিং সেকশন বা রোভিং ফ্রেম সেকশন, পুরা সেকশনের একটা আইডিয়াও কিন্তু আমাদের এখানে চলে আসে। এবং এই কাজটা কোনো একটা ফোনের ডিসপ্লেতে করা সম্ভব, বা হচ্ছে আমাদের অন্য যে হচ্ছে ট্যাব কিংবা ফোন, এই ধরনের জিনিসগুলোতে হচ্ছে নিয়ে নেওয়া সম্ভব। কি কি তথ্য আসলে এখানে আসে সেটা একটু দেখো। প্রথমত হচ্ছে বাম দিকে হচ্ছে কোন কোন মেশিন, কোন ইয়ার্ন হচ্ছে, কোন মেশিনে কোন ইয়ার্ন হচ্ছে। তো প্রথমে আছে হচ্ছে বাম দিক থেকে শুরু করলে 2 নম্বরে মিটার পার মিনিট ডেলিভারি, এক এক মেশিনের বেশি এক এক মেশিনে কম। এই যে 22,000, 20,000, 17,000 এরকম। আরপিএম, এটাও এক এক মেশিন এক এক রকম, 13, 14, 15, 10। ঠিক আছে। তো হচ্ছে এরপর হচ্ছে টিপিআই, টুইস্ট পার ইঞ্চ। টিপিআই, টুইস্ট পার ইঞ্চ। এই হচ্ছে মোটামুটি আমাদের পরিচিত টার্ম। তারপর হচ্ছে হ্যাঙ্ক। হ্যাঙ্ক হচ্ছে এনি। কেজি হচ্ছে প্যাকেজ ওয়েট। জিপিএসএস মানে হচ্ছে গ্রাম পার স্পিন্ডেল আওয়ার, এরকম। এই জিনিসগুলি চেক করা যাবে, মনিটর করা যাবে এবং চেঞ্জও করা যাবে। এই মোটামুটি হচ্ছে আমাদের একটা ইন্ডিভিজুয়াল স্পিন্ডেল মনিটরিং সিস্টেম, যেটা হচ্ছে স্পিনোভা ইনজোটেক্স টেকনোলজির। এখন আমরা হচ্ছে আরেকটা দেখবো, এটা হচ্ছে উস্টার কোম্পানি। উস্টার কোম্পানির নাম তো আমরা সবাই শুনছি। বিভিন্ন ধরনের টেস্টিং ইকুইপমেন্ট বানায়, বিশেষ করে ইয়ার্ন। তো চলো দেখে আসি সেন্টিনেল, যেটা উস্টার সেন্টিনেল, ওটার ফিচার গুলি কি হবে। Worcester Ring Day, world's first monitoring system. Worcester Ring data change everything. End breaks identified, machine efficiency increased. First time, easy pinpoint fingers. Ring frame data is statistics now allowed spinning wheels bench. 2015, new Worcester Sentinel ring spinning optimization. Now it's time for the second revolution in ring frame. Worcester Sentinel is spinners measures the essential data. এইটা লাইনটা খুব ইম্পর্টেন্ট, ইন মেজার্স অল দি এসেনশিয়াল ডাটা। Guiding machine operators and reduce waste. Worcester Sentinel directs waste distribution. Highly accurate detecting the smallest deviations in waste backward continuity. Single spindle sensor Worcester Sentinel technically designed energy efficient. It's also extremely lightweight, minimum load. It's compact inside, so it doesn't Worcester Sentinel optimization is built in, monitoring everywhere. For example, the bobbing build-up shows the path of depth. Major related electrical machine actively caused and breaks related major related electrical machine actively caused and breaks ring trace
তাহলে কি কি আছে এখানে সেটা দেখাই। প্রথমত হচ্ছে এন্ড ব্রেক। আচ্ছা, প্যাকেজটাই তো হারাই গেল। এটা হচ্ছে প্যাকেজ মেশিন পার্টস কন্ডিশন। এখানে বলা হচ্ছে যে টপ রোলার শেষ কতদিন আগে গ্রাইন্ডিং করা হয়েছিল, রিং ট্রাভেলার শেষ কতদিন আগে হচ্ছে চেঞ্জ করা হয়েছিল, টপ অ্যাপ্রন কতদিন আগে চেঞ্জ করা হয়েছিল, এই তথ্যগুলো এখানে আছে। মাঝখানে হচ্ছে একটা রিং ববিনের প্যাকেজ, যেখানে 0 থেকে শুরু করে শেষমেশ 5.9 কিলোমিটার পর্যন্ত ইয়ার্ন পেঁচানো হয়েছে, এবং এইটুকু ইয়ার্নের ওয়েট হচ্ছে 175 না 117 গ্রাম, এই আর কি। আর এর মধ্যবর্তী সময়ে আমাদের হচ্ছে স্পিড ভ্যারিয়েশন কিরকম হয়েছে দেখো। স্পিড ভ্যারিয়েশনের যে গ্রাফটা তুমি দেখতে পাবে, সেই গ্রাফটা কিন্তু নিচ থেকে শুরু হয়েছে। ভ্যারিয়েশনের গ্রাফটা নিচ থেকে শুরু হয়ে বেশ অনেকক্ষণ সমানতালে ছিল, তারপরে হচ্ছে নিচে নেমে গেছে। তো শুরুতে তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের স্পিড বেশি ছিল শুরুতে, সরি শুরুতে স্পিড কম ছিল, এই যে কারণ অ্যারাউন্ড 10,000 থেকে শুরু করে আস্তে আস্তে 14,000-এর দিকে গেল, তারপরে 14,000 অনেকক্ষণ চললো। শেষমেশ যখন শেষ হয়ে যাচ্ছে, তার কিছুক্ষণ আগে থেকে হচ্ছে আরপিএম কমে রেগুলার আরপিএম দিতে শুরু করলো। এভাবে হচ্ছে এখানে কাজ করে, এবং একই সাথে টেম্পারেচার কত, রিলেটিভ হিউমিডিটি কত, এটাও হচ্ছে আমাদের এখান থেকে বোঝা যাবে এক মেশিনে। স্যার এটাকে কোনো একটা নির্দিষ্ট একটা স্পেসিফিক মোমেন্টের ডাটা? এভারেজ ডাটা, যেই সমস্ত স্পিনগুলি চালু আছে তাদের সবার এভারেজ ডাটা। জি স্যার। Mr. Sentinel also knows that people not only as possible, also think that's why personal break analyze and break airways and machine means when you এমনকি হচ্ছে এখানে এটাও দেখা হয় যে যেহেতু প্রত্যেকটা স্পিন্ডলে তোমার হচ্ছে আলাদা করে সেন্সিং ইউনিট আছে, তো আলাদা করে হচ্ছে এটাও দেখা হয় যে যে ওয়ার্কাররা কাজ করতেছে তারা হচ্ছে কি তাদের পারফরমেন্স কিরকম, তাদের হচ্ছে পিচিং করার হার কিরকম, তারপরে পিচিং করার আগে রোভিং ফ্রেম যে হচ্ছে ওয়েস্ট হতে থাকে, তো কত রোভিং কম ওয়েস্ট নিয়ে সবচেয়ে বেশি পিচিং কে করলো, এই জায়গা থেকে হচ্ছে ওয়ার্কারদের ইভ্যালুয়েশন করাটাও সহজ হয়। use these results Mr. Sentinel action of this range and break action how to live same quality Sentinel এটা এফএস প্রো 2, এটা আমাদের আপাতত না দেখলেও চলবে। তো আমরা তাহলে মোটামুটি যা দেখলাম এতক্ষণ সেটা হচ্ছে একটু অনলাইন মনিটরিং সিস্টেম। তো এই অনলাইন মনিটরিং সিস্টেম নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে?
এতক্ষণ পর্যন্ত আমরা যা নিয়ে কথা বললাম এটা নিয়ে প্রশ্ন আছে কারো? না স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে যেটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে একটা পেট্রোলিং সিস্টেম আর কি। পেট্রোলিং সিস্টেম মানে যেটা আমরা রিং ফ্রেমের একটা সমস্যা যে ওয়ার্কারকে যে বারবার এই মাথা থেকে ওই মাথা দৌড়াতে হচ্ছে, ওই মাথা থেকে এই মাথা দৌড়াতে হচ্ছে। অর্থাৎ বারবার যে টহল দিতে হচ্ছে, পেট্রোলিং করতে হচ্ছে। এই পেট্রোলিং এর কাজটা সহজ করার জন্য একটা পদ্ধতি। সেটা হচ্ছে কিছু ছোটখাটো তোমার বাইক তৈরি করে ফেলা, ইলেকট্রিক বাইক। তো এটাকে ওরা বলেছে, কি বলেছে এটাকে? ই-স্পিন পেট্রোল বাইক। ই-স্পিন পেট্রোল বাইক। এটা আসলে পেট্রোল মানে টহল। এখানে পেট্রোল বাইক মানে এই যে টহল দেওয়া, এই মাথা থেকে ওই মাথা থেকে এই মাথা টহল দেওয়ার জন্য যে বাইক তারা ব্যবহার করবে, ইলেকট্রিক বাইক হয় আরকি এগুলা। যেন ওয়ার্কাররা খুব সহজেই চলাফেরা করতে পারে। আ আচ্ছা, তো আমি হচ্ছে এটা লাক্সমির ভিডিও নিয়েছি। অন্যান্য ম্যানুফ্যাকচারারদেরও এরকম পেট্রোলিং বাইক আছে। বাংলাদেশে পেট্রোলিং বাইক যারা ব্যবহার করে সরাসরি ওয়ার্কারের জন্য কেউ পেট্রোল বাইক ব্যবহার করে কিনা আমার জানা নাই। আমি হচ্ছে ম্যানেজারকে দেখছি আরকি। ফ্যাক্টরির যিনি ম্যানেজার তাকে দেখছি যে হচ্ছে ম্যানেজার যেহেতু এই মাথা থেকে ওই মাথা দৌড়াদৌড়ি করতে থাকে সবসময় ফ্যাক্টরির এক মাথা থেকে আরেক মাথায়। তো প্রোডাকশন ম্যানেজার যিনি, তো উনি হচ্ছে একটা বাইকে করে ঘোরাফেরা করতেছেন এবং সব ডিপার্টমেন্টে গিয়ে বাইকে করে লোকজনের সাথে কথাবার্তা বলতেছে আর কি। তো সেই হিসেবে পেট্রোলিং বাইক বাংলাদেশে দেখলো আমি হচ্ছে ওয়ার্কারদেরকে দেওয়া হয়েছে কিনা কোনো ফ্যাক্টরিতে আমার জানা নাই এখনো। যাই হোক, তারপর আমরা শুরু করি। লাইনগুলি পড়ে যেও, যেমন ওয়াকিং এন্ড অ্যাটেন্ডিং দ্য পিসিং, অর্থাৎ হাঁটা এবং ক্রমাগত পিসিং করে যাওয়া, এটাই হচ্ছে রিং ফ্রেমের ট্র্যাডিশনাল মেথড। সাইডার বলতে বোঝানো হচ্ছে যারা মেশিনের সাইড ধরে তোমার এই দেখতে থাকে এবং পিসিং করতে থাকে। তো তাদের এই কাজটা প্রচন্ড একঘেয়ে কাজ এবং প্রচন্ড পরিশ্রমের কাজ। কারণ একই কাজ বারবার করতে হচ্ছে, প্রচুর হাঁটতে হয় তাদেরকে এবং একই কাজ বারবার করতে হয়। এবং গবেষণা বলে যে তাদের এক শিফট যদি তারা কাজ করে তাহলে তারা অন অ্যান এভারেজ 15 কিলোমিটার তাদের হাঁটা হয়ে যায়। 15 কিলোমিটার 8 ঘন্টায়। তো একদম কম না কিন্তু। এই সমস্যাগুলির সমাধানের জন্য হচ্ছে ইজি ইলেকট্রিক বাইক ব্যবহার করা। তারা এটাকে কিভাবে প্রকাশ করে? an innovative tool to siders for piecing broken yarn. ছিঁড়ে যাওয়া ইয়ার্নকে জোড়া দেওয়ার জন্য সাইডারদের ব্যবহার জন্য তারা করতে পারে, সেজন্য একটা ইনোভেটিভ টুল হচ্ছে এই ইলেকট্রিক বাইকগুলি। এগুলি অনেকে নিজেরাই বানায় নেয়, কেউ কেউ। তো যারা পিচিং করবে, সাইডার যারা, তারা হচ্ছে সুরসুর করে বাইক নিয়ে চলে যাবে। এবং এই বাইকগুলির বিশেষ সুবিধা হচ্ছে তোমার পিচিং করার জন্য একজন সাইডার বা একজন ওয়ার্কারকে যেই হাইটে থাকা প্রয়োজন ছিল এই হাইটেই হচ্ছে তারা থাকবে। চেয়ারগুলির হাইটও এই ধাঁচেরই থাকবে যেন সে খুব সহজেই পিচিং করতে পারে। তো সে যেতে যেতে দেখবে, দেখতে দেখতে যাবে, যেখানে হচ্ছে ঝামেলা পড়ে সেখানে আটকাবে। এখানে যেমন বাইক ঘুরাই দিচ্ছে কেন? কারণ হচ্ছে মেশিনটার মধ্যে তোমার হচ্ছে ওই যে এলইডি সিস্টেম আছে আর কি। তো সে দেখছে যে এই পাশে দুই পাশে কোনো এলইডি জ্বলতেছে না, তার মানে এই সামনের রিং ববিন গুলিতে কোনো ধরনের ইয়ার্ন ব্রেকেজ নাই, তো সে ঘুরাই দিচ্ছে। বা এটা আরেকটা ইস্যু যে হচ্ছে খুব অল্প জায়গার মধ্যে এটাকে ঘুরানো সম্ভব। 2OHTC মানে হচ্ছে ওভারহেড ট্রাভেলিং ক্লিয়ারার। এই যে হাতির সুরের মতো যে ওভারহেড ট্রাভেলিং ক্লিয়ারার, তো এটাও তারা বলে দিয়েছে আর কি, যে এমন হয় যে কেউ বাইকের নিয়ে ভিতরে ঢুকলো,
কিন্তু ওভারহেড ট্রাভেলিং ক্লিয়ারের কারণে বেরোতে পারতেছে না, তাহলে তো মুশকিল। তো এরকম হচ্ছে সে এটা স্পেস কনজাম্পশন বেশি একটা করে না, এটাই বোঝানো হয়েছে যে স্পেস কনজাম্পশন খুব একটা করে না। তো এই যে প্যাকেজ খোলা, প্যাকেজ বন্ধ করা, নতুন হচ্ছে পিসিং করা, এই সবগুলি কাজ বাইকটি এমন ভাবেই ডিজাইন করা হয় যেন একজন ওয়ার্কার সে বসে থেকে অনায়াসেই হচ্ছে কাজগুলি করতে পারে, তাতে করে তার হাঁটা চলার প্রয়োজন কম পড়ে। তো কেউ যদি দূরে একটা এলইডি লাইট দেখতো, তো সেই দূরবর্তী এলইডি লাইটে যেতে তার যেই সময় খরচ হতো, এখন ইলেকট্রিক বাইক ব্যবহার করলে খুব দ্রুতই সে হচ্ছে ওই জায়গায় চলে যেতে পারে। সুতরাং প্রচুর পরিমাণে কিন্তু হচ্ছে ওয়েস্ট ম্যাটেরিয়ালও সেভ হয় এবং প্রোডাক্টিভিটি কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের পেট্রোলিং বাইক। যাই হোক, আজকে এই পর্যন্তই। তাহলে আজকে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে যে আমাদের রিং ইয়ার্নের অটোমেটিক পেট্রোলিং সিস্টেম, যেটা সবার শেষে দেখলাম এটা পেট্রোলিং সিস্টেমটা। আর তার আগে আমরা দেখেছি হচ্ছে আমাদের রিং ফ্রেমের অনলাইন মনিটরিং সিস্টেম, এবং এই অনলাইন মনিটরিং সিস্টেম এটা ইন্ডিভিজুয়াল স্পিন্ডলের বেসিসে, আইএসএম, ইন্ডিভিজুয়াল স্পিন্ডল মনিটরিং সিস্টেম। তো যাই হোক, আমি তোমাদেরকে এখন হচ্ছে কিছু ঘোষণা দেই। আমরা আমাদের এই আপাতত ল্যাবের সিলেবাসেরও শেষের দিকে চলে আসছি। তোমাদের পরীক্ষা সংক্রান্ত কিছু কথা বলি। তোমাদের এখানে হচ্ছে কয়টা, 1 2 3 4 5 6, 6টা, আজকে একটা 7টা, আগামী ক্লাসে ইনশাল্লাহ আরেকটা স্টাডি হয়ে যাবে 8টা। তো এই 8টা স্টাডির উপরে হচ্ছে তোমাদের আমি পরীক্ষা নিব। তো আপাতত 50 মার্কের আমি একটা তোমাদেরকে প্ল্যান দিয়ে দিই। 50 মার্কসের আমি তোমাদেরকে একটা প্ল্যান দিয়ে দিচ্ছি। কাগজ কলম আছে কারো কাছে? কেউ কি কাগজ কলম নিয়ে বসছো? একটু রেসপন্স করো তো। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিই। স্যার জি, স্যার আমরা অনেকে আনপেড ছিলাম প্রথমে, তো ওই অ্যাটেন্ডেন্স গুলা তো পাই নাই, ওগুলা কি হবে? করোনাকালীন গুলা পেয়ে যাবা। না স্যার, করোনা না, অফলাইনে যখন ক্লাস হচ্ছে একদম ফার্স্টের দিকে সেমিস্টার। অফলাইন গুলি এতদিন তো অপেক্ষা করছি যে হচ্ছে ভার্সিটি খোলে কিনা, এখন তো ভার্সিটি খোলার সম্ভাবনা দেখতেছি না আর, কি করা যায়। আচ্ছা, দেখা যাক ওগুলি ম্যানেজ করা যায় কিনা। তোমরা কয়জন আছো এরকম? স্যার আমি আছি 66 আছে, আর এই 2-3 জন আছে মনে হয়। উম, আচ্ছা, এটা আমাকে আবার আগামী সপ্তাহে মনে করাই দিও। ওকে স্যার। এটা চিন্তা ভাবনা করে বার করতে হবে। আমি তো এতদিন নেই নাই, কারণ হচ্ছে প্রয়োজন ছিল না। অবশ্যই 2 দিন পরেই বা 1 মাস পরে ভার্সিটি খুলবে, তখন নিয়ে নেব। তোমরা সেকশন 2 আচ্ছা, তোমরা 33 জন, আর হচ্ছে আরেকজন হচ্ছে 34। হ্যাঁ,
আর একজন আনপেড, 34 জন। আচ্ছা, তাহলে তোমাদের আমি একটু বলে দেই। তোমরা হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে রাখো তোমাদের নামগুলা। এখানে আমি গ্রুপ ভাগ করে দিচ্ছি এখন তোমাদেরকে। আহ কেউ একজন স্ক্রিনশট নিয়ে রাখো তো ডিসপ্লেটা। জি স্যার। নিছো? স্যার একটু স্যার। হ্যাঁ হ্যাঁ। জি স্যার, নেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে স্যার 15-র পর থেকে। হ্যাঁ হ্যাঁ 16 থেকে 32 33, 16 থেকে 33 নাও, 16 থেকে 33। জি স্যার, নেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এখানে তোমরা 34 জন, 34 জনকে আমি 7টা গ্রুপে ভাগ করব। এক গ্রুপে 5 জন করে, এই সিরিয়াল নাম্বার অনুযায়ী ভাগ হবে। 1 2 3 4 5 এক গ্রুপে, 6 7 8 9 10 এক গ্রুপে, এইভাবে। ঠিক আছে? তো 30 পর্যন্ত হচ্ছে 6টা গ্রুপ হবে। শেষ গ্রুপে 4 জন থাকবে, 31 32 33, আর একটা হচ্ছে এই যে এটা আনপেইড যে সে, এই 4 জন আলাদা গ্রুপে। তো এইভাবে 7টা গ্রুপ হবে। তো তোমাদেরকে মধ্যে এখন গ্রুপ ভাগ করে দিলাম, এখন আমি কাজ বলি কি কি কাজ করতে হবে। তো আজকে সহ আমাদের 7টা হচ্ছে স্টাডি হলো। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আরো একটা হয়ে যাবে, 8টা স্টাডি হবে। এই 8টা স্টাডির উপরে তোমাদেরকে সবার প্রথম হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট বানাতে হবে। যে অ্যাসাইনমেন্টের হচ্ছে বিষয়বস্তু হবে যে এই 8টা স্টাডির উপরে সামারি। প্রত্যেকটা স্টাডির উপরেই তোমরা হচ্ছে এরকম সামারি লিখবা। বোঝা যাচ্ছে কি সামারি বলতে? এই স্টাডির মাধ্যমে আমরা কি বোঝাতে চেয়েছি। যেমন বেশি অনেক সময় আমরা প্রচুর ফিচার দেখেছি, প্রচুর অটোমেশন দেখেছি। এই অটোমেশন গুলির বেসিক বিবরণটা তোমরা লিখবা, যে নিজেদের ভাষায় যে অটোমেশন গুলো তোমরা কি বুঝলা, তারা কিভাবে কাজ করে, কি সুবিধা হয়। ঠিক আছে? এই জিনিসগুলোর একটা সামারি বানাবো প্রত্যেকটা স্টাডির জন্য। আর এই কাজটা, এই অ্যাসাইনমেন্টটা আমাকে জমা দিবা হচ্ছে গ্রুপ ওয়াইজ। গ্রুপ থেকে একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আমার কথা প্রতিটা কি- লেকচারের উপরে একটা করে সামারি লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার কথা কি বোঝা গেছে? স্যার গ্রুপ থেকে, সামারিটা কতটুকু হবে? গ্রুপ স্যার একটু থেকে আবার একটু বললে স্যার ভালো হতো স্যার। মানে 8টা ল্যাব রিপোর্টের উপর কি একটা অ্যাসাইনমেন্ট হবে না, প্রত্যেকটা আলাদা আলাদা? একটাই অ্যাসাইনমেন্ট হবে, কিন্তু 8টা হচ্ছে 8টার উপরে 8টা সামারি লিখবা। 8টা মানে মিলে একটা অ্যাসাইনমেন্ট হবে আর কি। স্যার 8টা স্টেপে ভাগ করবো আর কি, মানে একটা হ্যাঁ 8টা স্টাডি, ওরে বাবারে বাবারে, 8টা স্টাডির জন্য কয়টা সামারি হবে? 8টা, এই 8টা মিলে একটা অ্যাসাইনমেন্ট। এবার বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ। স্যার এক একটা সামারি স্যার কতটুকু হবে, মানে কতটুকু লাইন লিখতে হবে? আমি ওয়ার্ড লিমিট ঠিক করে দিচ্ছি না, তোমরা হচ্ছে তোমাদের বুঝ অনুযায়ী লিখে দিও, আমি মান অনুযায়ী মার্কিং করব। ওয়ার্ড লিমিট আমি ঠিক করে দিচ্ছি না। এখন যে 2 লাইন লিখে যে ফেলো, তাহলে আমি সেই অনুসারেই হচ্ছে ওই মার্ক দিব। কেউ একটু যদি হচ্ছে তথ্যবহুল করে লিখো, তবে অযথা কথা লিখলে তো আর হবে না। অবশ্য অযথা কথা খুব বেশি লেখার মতো পাবাও না। স্যার কিসের উপর ভিত্তি করে মেইনলি মার্কটা দিবেন, মানে কি কি দেখবেন স্যার লেখার মধ্যে? দেখবো যে খাতার ওজন কত, তারপর হচ্ছে কি কলম দিয়ে লিখেছো, এই আর কি। রেড লিফ কলম দিয়ে যদি লেখো, রেড লিফ কলম দিয়ে লিখতে পারলে ভালো মার্কস, ইকোনো দিয়া না স্যার, একটা ফ্যাকাল্টি ঠিক বললো, আছে, লিংক দিয়ে লিখলে স্যার ভালো হয় স্যার, গতি ভালো। স্যার একটা লিঙ্ক ফ্যাকাল্টি ইন্ডিয়ান বললো যে কলম, তুমি স্যার ম্যাটাডোর দিয়ে মার্জিন লেখো। এক কালার, লেখা এক কালার, এগুলো স্যার আলাদা ও আলাদা দিলে না না স্যার না না, মার্ক হ্যাঁ বেশি দিবে, হইতে পারে এই জন্য একটা স্যার এই স্যারের কথা বলা। পছন্দ হইতে পারে। না, আমার এই ধরনের কোনো হচ্ছে ইয়া নাই। ডিমান্ড নাই স্যার। হ্যাঁ স্বাভাবিক, তুমি আচ্ছা। হচ্ছে একটা, তবে তোমার লেখাটা তথ্যবহুল হতে হবে আর কি, এটাই আমি মূলত স্যার, এটা বোঝার কি চেষ্টা হাতে করবো। লিখবো না স্যার ওয়ার্ডে লিখলেও হবে? কেউ কেউ আমাকে বলেছে তাদের জন্য নাকি ওয়ার্ডে লেখাটা কষ্টকর। তো আমি পরে বললাম আচ্ছা ঠিক আছে, তো তোমরা হচ্ছে যাদের সুবিধা গ্রুপ থেকে যে কোনো একটা জমা দাও, হয় হাতে লেখা জমা দাও কিংবা ওয়ার্ডে জমা দাও। ওকে স্যার। ঠিক আছে, আমি দেখবো সেটা যে এটা ওয়ার্ড ফাইলটা বেস্ট তথ্যবহুল। হবে আমাদের জন্য। হ্যাঁ সমস্যা নেই, করো। তো আমি দেখবো যে ওটা তথ্যবহুল হলো কিনা। তবে দয়া করে হচ্ছে একদম মানে ঠাড়া কপি পেস্ট থেকে বিরত থাকবে। ঠাড়া কপি পেস্ট হচ্ছে জি ভয়ানক অবশ্যই স্যার, ধরনের। আমরা কপি পেস্ট স্যার বুঝি না হ্যাঁ, স্যার। তাহলে তো খুব ভালো। হ্যাঁ, তো কপি পেস্ট হচ্ছে ভয়াবহ ধরনের অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আচ্ছা, তো অ্যাসাইনমেন্ট গ্রুপ ওয়াইজ, এটা হচ্ছে 1 নম্বর কাজ।
2 নম্বর কাজ লেখো, গ্রুপ ওয়াইজ একটা স্লাইড জমা দিতে হবে। গ্রুপ ওয়াইজ একটা স্লাইড জমা দিতে হবে। বোঝা গেছে? অর্থাৎ এই যে তোমরা হচ্ছে এই অ্যাসাইনমেন্ট বানালা, এখন এই টপিকগুলোর উপরে স্লাইড বানায় রাখবা। এই স্লাইড হচ্ছে তোমার গ্রুপ ওয়াইজ একটা স্লাইড জমা দিতে হবে। কথা কি বোঝা গেছে? এটা 2 নম্বর মানে কাজ। স্যার এই সামারিটা কি আমরা স্লাইড আকারে মানে হ্যাঁ পিপিটি তে করব? জি জি জি। তো একটা স্লাইড তোমরা যেভাবে সাজাও, সুতরাং তোমরা বুঝতেই পারতেছো যে স্লাইড কিভাবে আমাদের সাজাইতে হয়, কিভাবে সাজালে সুন্দর লাগে। তো তখন এই স্লাইড সাজানোর উপরেও কিছু মার্কস থাকবে। স্লাইড কেন? কারণ এখানে একটা প্রেজেন্টেশন আছে। তো প্রেজেন্টেশনটা ইন্ডিভিজুয়াল হবে, প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল 3 মিনিট করে হচ্ছে প্রেজেন্টেশন দিবে। অনলাইনে স্যার? হ্যাঁ হ্যাঁ অনলাইনে। এই স্যার ভিডিও অন করা থাকবে? হ্যাঁ ভিডিও অন করা থাকবে। তোমরা হচ্ছে ওই করবা, কি বলে, স্ক্রিন শেয়ার করবে, এবং স্ক্রিন শেয়ার করে তোমরা হচ্ছে ভিডিও অন করবা, তাহলে দেখবা যে স্ক্রিনের মাথায় ছোট্ট করে হচ্ছে তোমার মুখটা ভেসে উঠবে আর কি। এই হচ্ছে আমাদের আমাদের কি বলা যায়, কি এই বলেন হচ্ছে স্যার? আমাদের এই ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন। কি বলেন মানে কি? না স্যার কেমন জানি স্যার জিনিসটা? এরকমই, সমস্যা নেই। তো অনেকটা ইনোভেটিভ স্যার, অনেক ইনোভেটিভ। স্যার হ্যাঁ বলো। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, জি আমাদের বলো। স্যার যে আচ্ছা কোশ্চেন নিচ্ছি পরে, আগে আমার হচ্ছে এই 3টা পয়েন্টকে বুঝতে পারছো? তোমাদের কাজ 3টা কি? জি স্যার। হ্যাঁ, প্রথমত একটা আমি আবারও বলি, 8টা যেই হচ্ছে ল্যাব রিপোর্ট হবে বা 8টা যে স্টাডি হবে, 8টা স্টাডির উপরে অ্যাসাইনমেন্ট বানাবা। তো অ্যাসাইনমেন্টে গ্রুপ ওয়াইজ একটা হলে চলবে, হাতে লেখাও হতে পারে, ডক ফাইলও হতে পারে, তবে কপি পেস্ট হচ্ছে ভয়াবহ ধরনের অযোগ্যতা। কপি পেস্ট যদি ভালো মতো ধরা পড়ে পাস করবা আর কি, ফেল করবা না আপাতত, যেহেতু এখন করোনা টাইম, তো ফেল করাবো না, তো কিন্তু হচ্ছে পাস করবা, কিন্তু মার্কসের ব্যাপার ভালো আসবে না, কাজেই মানে কপি পেস্ট করো না। তো স্লাইড হচ্ছে একটা বানাতে হবে, তো স্লাইডের ক্ষেত্রে আমি মার্কস দিব স্বাভাবিকভাবেই। এবং তুমি যদি অ্যাসাইনমেন্ট আর এই হচ্ছে পিপিটি ফাইলে কপি পেস্ট করো, তাহলে তো বুঝতেই পারতেছো খুব একটা আসলে লাভ নাই। তো একটু সুন্দর করে স্লাইড বানাবা। জি আর স্যার মশলাপাতি হ্যাঁ, করতে। ওই স্লাইডের উপরে হচ্ছে প্রেজেন্টেশন দিতে হবে, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি 3 মিনিট করে প্রেজেন্টেশন দিবে। এই হচ্ছে 3টা কাজ, এই 3টা কাজের উপরে 50 মার্কস থাকবে ইনশাআল্লাহ। তাহলে কি স্লাইড স্যার সবাই ইন্ডিভিজুয়ালি বানাবে? না না, স্লাইডও গ্রুপ ওয়াইজ বানাবে। ওটাকে হচ্ছে ওই গ্রুপ ওয়াইজ বানানো স্লাইডের উপরে ইন্ডিভিজুয়ালি হচ্ছে প্রেজেন্টেশন দিবে। স্লাইড কিন্তু গ্রুপ ওয়াইজ একটা হলেই চলবে, সেই একটার উপরেই হচ্ছে মানে প্রত্যেককে এই 3 মিনিট করে প্রেজেন্টেশন দিতে হবে। এখন সেই স্লাইডের মধ্যে আমি তোমাকে বলতে পারি যে আচ্ছা তুমি এই ফিচারটা নিয়ে হচ্ছে প্রেজেন্টেশন দাও, ওই ফিচারটা নিয়ে প্রেজেন্টেশন দাও, এরকম মানে হবে। স্যার কারো মানে আপনি যখন ইচ্ছা যারা যেটা জিজ্ঞেস করবেন। হ্যাঁ 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 হ্যাঁ। তো তোমার হ্যাঁ, হচ্ছে জি স্যার, প্রিপারেশন নিয়ে আসবে, তো আমি তোমাকে বলবো যে আচ্ছা ঠিক আছে, তুমি বাবা এই 3 মিনিট নিয়ে, তুমি 3 মিনিট এই ফিচারটা নিয়ে স্লাইড দেখে আমাকে প্রেজেন্টেশন দাও। স্লাইড তোমরা হচ্ছে এটা শেয়ার করবা স্ক্রিনে। এটা প্রিপারেশন নিলে তো স্যার আমাদের থিওরির প্রিপারেশন হয়ে যাচ্ছে। থিওরি প্রিপারেশন না, কারণ হচ্ছে ল্যাবে আমরা মূলত অটোমেশন নিয়ে কথা বলেছি। এই অটোমেশন গুলি আমরা থিওরিতে সাধারণত আলাপ আলোচনা করি নাই। থিওরির মধ্যে তো আমরা এই অটোমেশন গুলি নিয়ে খুব একটা আলোচনা করি নাই। আমরা ল্যাবে যে অটোমেশন গুলি নিয়ে কথা বলেছি এগুলো নিয়ে। স্যার ডেট কি দিছেন স্যার? ডেট দেই নাই তো, তোমরা হচ্ছে আগামী ক্লাসে, যেটা আগামী ক্লাসের পরের ক্লাসে আর কি। এত দ্রুত? কি স্যার? 14 দিন, এত দ্রুত কই? স্যার আগামী ওদের ক্লাসের পরে স্যাররা সব স্যাররা দিতেছে তো সেই কারণে স্যার। ও, এখন তো কিছু করার নেই, সেমিস্টারের শেষের দিকে তো সব স্যাররাই দিবে আস্তে আস্তে। আচ্ছা স্যার, আমাদের স্যার এই যে ক্লেম স্যারের যে বইটা স্যার, জি জি। এটা অনলাইনে স্যার পাচ্ছি না স্যার, এটা অনলাইনে পাইতেছি না। অনলাইনে পাইবা না, এটার একটা রিটারের ভার্সন আছে, এটা তো আমি দিয়ে দিছিলাম, তোমার তো জানার কথা, তুমি এটা কেন জানো না? স্যার স্টুডেন্টস কর্নারে কোথায় যেন ভুলে গেছি। হ্যাঁ ওইটাই বললাম, তুমি তো নিয়মিত ক্লাস করো, তোমার তো মনে থাকার কথা। এই যে এখানে রিটার ম্যানুয়াল অফ স্পিনিং, তাহলে এখানে পাবা। জি স্যার। ঠিক আছে, রিটার ম্যানুয়াল অফ স্পিনিং এখানে। রিং ফ্রেম সম্ভবত বোধহয় 3 কি 4 নম্বর ভলিউমে আছে, দেখে নিও। হ্যাঁ বলো, কি বললা? তাহলে 13 তারিখে আমাদের এগুলো জমা দিতে হবে। প্রেজেন্টেশনটাও কি ওই দিন হবে? হ্যাঁ হ্যাঁ, 29-এর পরে 6, হ্যাঁ 13 তারিখ ইনশাল্লাহ। আর আগামী ক্লাসে কি হবে, আগামী ক্লাসে হচ্ছে আমাদের 2-1টা একটু এখনো ফিচার নিয়ে কথা বলা বাকি, ওইটা। আর হচ্ছে আগের 7টা ক্লাসের যদি কোনো সমস্যা থাকে, কোনো একটা ফিচার কি বুঝতে পারতেছো না, তখন সেই ফিচারটা নিয়ে হচ্ছে আমরা আবার কথা বলবো।
আর এই ফিচারগুলি নিয়ে প্রত্যেকটাতে কিন্তু ব্রুশিয়ার ইন্টারনেটে পাওয়া যায়। ফিচারগুলি নিয়ে লিখবা, সার্চ দিবা, ফিচারের নামগুলি দিয়ে প্রথমে আমার ক্লাসটা দেখবা। আমি ফিচারের নামটা সাধারণত বলে যাই, বা ভিডিওতে তো দেখছোই। তো সেটা যখন তোমরা গুগলে সার্চ দিবা দেখবে এটা ব্রুশিয়ার খুঁজে পাওয়া যাবে। সেই ব্রুশিয়ার গুলি স্টাডি করে তোমরা হচ্ছে সুন্দরভাবে সাজাতে পারো, এবং স্লাইডের জন্য প্রয়োজনীয় ছবিও দেখবা তোমরা ব্রুশিয়ারে পেয়ে যাবে। এই আর কি। আর যেহেতু গ্রুপ অ্যাসাইনমেন্ট তো এবং গ্রুপ স্লাইড, তো আমার মনে হয় যে খুব একটা চাপ পড়বে না, চাপ পড়বে না বললেই চলে। স্যার গ্রুপের মেম্বাররা যদি কাজ না করে? এটা তো যে কোনো গ্রুপের ক্ষেত্রে এটা সত্যি কথা, এটা তো কিছু করার নাই। স্লাইড গুলো রেডি করার জন্য তো স্যার ল্যাপটপ ছাড়া কি সম্ভব হবে স্যার? কোনটা বলো তো? স্লাইড গুলো রেডি করার জন্য স্যার। হ্যাঁ, ফোনে পারবা। পাওয়ার পয়েন্ট নামানো? হ্যাঁ, ফোনে হচ্ছে পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশন নামানো যায়, কিংবা পাওয়ার পয়েন্ট মাইক্রোসফটেরটা না হলেও গুগলের আবার পাওয়ার পয়েন্ট আছে, সেটা জায়গা কম খায়। মাইক্রোসফটেরটা সম্ভবত হচ্ছে জায়গা বেশি খায়, তো গুগলেরটা দিয়ে করলেই হবে। স্যার গ্রুপ ওয়ার্ক দিলে স্যার অনেকে দেখা যায় কাজ করে না, পরে যার বেশি পেইন সেই কাজ করতে হয় নিজের তাগিদে। হ্যাঁ, কিন্তু তখন স্যার নিজের উপরে সব প্রেসার পড়ে সব সাবজেক্টের। হ্যাঁ, এটা একটা সমস্যা আছে। কিন্তু গ্রুপ ওয়ার্ক দিলে সুবিধা হচ্ছে নিজেরা যোগাযোগ করে যদি কাজের ভাগ শেয়ার করে নাও তাহলে সবার জন্য সুবিধা। এই হিসাব করে গ্রুপ দেওয়া আর কি। আর এটাও একটা হচ্ছে যোগ্যতার বিষয় যে স্যার অনেকের ডিভাইস নাই তো কাজ স্যার, করে নেওয়া। মানে সিঙ্গেল ইন্ডিভিজুয়াল দিলে একটু প্রবলেম হবে আবার। এটাও একটা মাথায় ছিল যে কারো কারো হয়তো ডিভাইস নাই। অবশ্য মোবাইলও নাই এরকম পাবলিক আমার মনে হয় যে খুবই কম, 100-তে 3 জন পাওয়া যাবে কিনা সন্দেহ, যে স্মার্টফোন ব্যবহার করে না এই যুগে। তারপরেও মানে গ্রুপ হিসেবে দিলে সেও বেঁচে যাবে আর কি, যদি এরকম কেউ থেকেও থাকে। নাই মনে হয়, তারপর 2-1 জন থাকলে সেও সমস্যা থেকে বেঁচে যাবে, এই আর কি। ঠিক আছে, তাহলে পরীক্ষা নিয়ে আর কোনো প্রশ্ন? বাকি 50 মার্কসের ব্যাপারে কি হবে এখনো ডিসিশন নেই নাই, বা ডিপার্টমেন্ট থেকে এই ধরনের কোনো নির্দেশনা আসলে তখন সেটা তোমাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে। আপাতত এই 3টা জিনিসের উপরে 50 মার্কস হবে ইনশাল্লাহ। জি স্যার। ঠিক আছে। আর হচ্ছে ভিডিও, তোমাদের ভিডিও ওপেন থাকবে যখন এই ইয়ে দিবা আর কি, প্রেজেন্টেশন দিবা। ভিডিও ওপেন থাকবে, স্ক্রিন শেয়ার থাকবে। এই, আর কোনো প্রশ্ন আছে? না নাই। স্যার। ঠিক আছে, না, তাহলে তাহলে আজকে আমরা বিদায় নেই, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু স্যার আলাইকুম। অ্যাটেন্ডেন্স? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স লেখো নাই এখনো? আরে স্যার তোমরা তো আজকে স্যার স্যার না চ্যাট স্যার, ডিসেবল করা আছে। আসসালামু আলাইকুম নাম স্যার। অফ করে ও আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। চ্যাট ডিসেবল করা মনে হয় স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, ডিসেবল করে রাখতাম, তাই কই কিরে ওরা এত ভদ্র জি স্যার, একদম। ওর জন্যই তো স্যার। স্যার আমরা খেয়ালই করিনি ওয়ালাইকুম তখন, মাত্র দেখলাম। এটা যে আমরা কি স্যার পরিমাণ দেখছি স্যার আপনার বিরক্তিকর। পড়াশোনা মনোযোগী থাকি স্যার। এই ক্লাসের মাঝখানে পুটাস পুটাস করে 2-1 জন হচ্ছে মেসেজ পাঠায়, আর হচ্ছে নোটিফিকেশন আসে, হ্যাঁ, যে 1 2, খুব বিরক্তিকর জিনিস, মনোযোগ নষ্ট হয়। আচ্ছা, একজন হাত তুলছো, কি প্রশ্ন করার জন্য হাত তুললো না এমনি? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।